ক্রনিক পেশেন্ট এভাবে দেখি, ক্রনিক পেশেন্ট হ্যান্ডেলিং করতে হয়। তো ক্রনিক পেশেন্ট দেখার ক্ষেত্রে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ না করলে আমরা কখনোই ক্রনিক পেশেন্ট দেখতে পারবো না। তো ক্রনিক পেশেন্ট দেখার ক্ষেত্রে আমরা কোন কোন পদ্ধতিতে অগ্রসর হব এটা আমাদের জানা দরকার, তাই না? তো ক্রনিক যে সমস্ত পেশেন্ট দেখি, ক্রনিক কেস থেকে কীভাবে করব, রেপার্টরি থেকে আমরা কীভাবে রুব্রিক সিলেকশন করব বা রেপার্টরাইজেশন করব, ম্যাথমেটিক অ্যানালাইসিস কীভাবে করব, এরপরে আমরা ম্যাথমেটিকা থেকে, একটা পিওর ম্যাথমেটিকা থেকে ওই রেমেডিগুলো কীভাবে ডিফারেন্সিয়েট করব, রেমেডি সিলেকশন করলাম, পরবর্তীতে ফলো আপ কী হবে, এগুলো আদ্যপান্ত আমাদের জানা দরকার। তো ফার্স্ট স্টেপে আমরা যা করে থাকি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোগীর একটা কমপ্লিট কেস টেকিং করা। প্রথমেই যদি আমরা ম্যাথমেটিক ট্রিটমেন্ট করতে চাই, ক্রনিক পেশেন্ট হ্যান্ডেলিং করতে চাই, প্রথমেই উচিত হবে আমাদের কি একটা কমপ্লিট কেস টেকিং করা। এখন কোনো পেশেন্ট হয়তো আপনার চেম্বারে আসলেন, তো আসার পরে তিনি উল্লেখ করতেছেন বা বর্ণনা করলেন যে তার শরীরে প্রচণ্ড চুলকানি, দীর্ঘ এক যুগ ধরে, অর্থাৎ প্রায় 12 বছর। তো 12 বছর ধরে এই চুলকানি বা একজিমা দেখা দিয়েছে। তো একজন ডার্মাটোলজিস্টকে দেখানো হয়েছে। তো ডার্মাটোলজিস্টকে দেখানোর পরে কয়েক সপ্তাহের মধ্যে হয়তো এই স্কিনের যে র্যাপশন ছিল এটা আপাত দৃষ্টিতে চলে গেছে। এরপর দেখা গেছে বেশ কিছুদিন হলো, তারপর তার শ্বাসকষ্ট, বুকে ভার ভার বোধ অনুভব করে। এখন এই যে একজিমা সাবটেস্ট হয়ে তার শ্বাসকষ্ট দেখা দিল, এরপরে বুকের মধ্যে চাপ বোধ অনুভূতি, তো এগুলো নিয়ে সে দুশ্চিন্তা করে যে আগে তো এক ধরনের ডিজিজ ছিল, এখন ভিন্ন রূপ ধারণ করেছে। অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ বলবেন যে না, আপনার একজিমা ভালো হয়ে গেছে, এখন যে শ্বাসকষ্ট দেখা দিয়েছে এটা স্বতন্ত্র আরেকটি রোগ, কিন্তু একজন হোমিওপ্যাথ এর কাছে আসলে, বিজ্ঞ হোমিওপ্যাথের কাছে আসলে উনি বলবেন যে না, আপনার স্কিন এরপশন, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েছে, এরপরে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট দেখা দিয়েছে এবং সেই সাথে আরও অনেক লক্ষণ আছে। এগুলো অ্যালোপ্যাথি চিকিৎসকগণ কখনোই স্বীকার করেন না যে স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে তার হাঁপানি হতে পারে, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে হাজারো রোগের নামে আরও অনেক রোগ দেখা দিতে পারে, এটা কখনোই ওনারা শেয়ার করেন না, ওনারা স্বীকার করেন না। এরপরে আরও তথ্য নিয়ে জানা গেছে যে ভবিষ্যৎ নিয়ে তার এখন দুশ্চিন্তা হয়। ভবিষ্যৎ নিয়ে কি হয়? দুশ্চিন্তা হয়। তো তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা যে এই হাঁপানি কিভাবে ভালো হবে। একাকী যখন থাকে তার আরো বেশি দুশ্চিন্তা বেড়ে যায়, অ্যাংজাইটি বাড়ে। রাতে ঘুমানোর মধ্যে দেখা গেছে ঠিক মতো তার ঘুম হচ্ছে না, ঘুম ভেঙে যাচ্ছে এবং বারবার ঘড়ি দেখে যে এখন রাত কয়টা বাজে। ছোট ছোট যে সমস্ত সিমটম দেখা দেয়,
ছোটখাটো যে সমস্ত সিমটম দেখা দেয় এগুলোকে রোগী সিরিয়াস মনে করে, যে তার মনে হয় কোনো সিরিয়াস ডিজিজ হয়ে গেছে। সেই সাথে তার অ্যাসিডিটি আছে, পেট ফুলে যায়, রাতের দিকে তার কষ্ট বাড়ে, একটু ঠান্ডা বাতাস লাগলেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়, বিশেষ করে শীতকাল আসলেই তার এই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করে। ঘুম যদি কম হয়, পরের দিন দেখা যায় তার অ্যাংজাইটি ব্যাপক বেড়ে যায়, তার দুশ্চিন্তা বেড়ে যায়। আমরা ফার্স্ট স্টেপের যে ঘটনা, এটা রোগীর থেকে আমরা পেলাম। এখন সেকেন্ড স্টেপ এসে আমরা ক্রনোলজি দেখব। এবার রোগীর থেকে আমরা আরো কিছু স্পেসিফিক লক্ষণ নেওয়ার চেষ্টা করব। হয়তো জিজ্ঞেস করব যে এই একজিমা যখন হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? এই একজিমা যখন হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? তো হয়তো রুগী বলবেন তখন আমার বয়স ছিল 30 বছর। তো 30 বছর, এখন এটা সাকসেস হয়েছে প্রায় 1 যুগ, এখন বয়স 42। তো লোকাল ট্রিটমেন্ট হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা নেওয়া হয়েছে। এগুলো আমরা ইতিহাসে পাইলাম যে এগুলো সাকসেস ফলে পরবর্তীতে তার হাঁপানি দেখা দিয়েছে, তার রেসপিরেটরি কমপ্লেন্টস। এটা ওই স্কিন ডিজিজ সাপ্রেস হওয়ার পর থেকেই কিন্তু তার এই সমস্যা সৃষ্টি হয়েছে। এখন হাঁপানি যে শুরু হলো, এরপর দেখা গেছে তার বয়স যখন 34 বছর বয়স, তার অন্যান্য সমস্যা এর সাথে দেখা দিয়েছে। হাঁপানি শুরু হয়েছে কিন্তু ওই স্কিন ডিজিজ চাপা পড়ার পর থেকেই, কিন্তু আস্তে 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 তার অন্যান্য ডিজিজ তৈরি হচ্ছে, তার অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এরপরে আরো একটু বয়স যখন বাড়তেছে, আরো 2 বছর পরে দেখা গেছে তার গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিচ্ছে, এরপরে তার নিদ্রাহীনতা, এরপরে মাল্টিপল যে ডিজিজ এগুলো রিকারেন্ট করতেছে, মাল্টিপল সিমটম রিকারেন্ট করতেছে। এখন প্রেজেন্ট কমপ্লেইন্টস কি কি? যে স্কিন ডিজিজ চাপা পড়লো, অ্যাংজাইটি দেখা দিল, তার হাঁপানি দেখা দিল, গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিল, তার ইনসোমনিয়া দেখা দিল। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের অবজারভেশন করতে হবে যে ক্রনোলজিক্যালি কোন ডিজিজটা আগে হয়েছে, কোন ডিজিজটা পরে হয়েছে। তো তাহলে একজিমা আগে হয়েছে, এটা আমরা ইতিহাসে পাইলাম, সেটা অ্যালোপ্যাথিক চিকিৎসা নেওয়া হয়েছে, এটা আমরা পাইলাম। স্কিন ডিজিজ চলে গেছে, এরপরে তার বিভিন্ন রোগ এইভাবে ক্রনোলজিক্যালি এটা দেখা দিতে শুরু করলো। এটা কিন্তু একটা হিস্ট্রিক্যাল সিকোয়েন্স। এটা কি একটা হিস্ট্রিক্যাল সিকোয়েন্স? এখন আমরা এটাকে যদি অটোমেটিক্যালি সাপ্রেশন কজ হিসাবে প্রমাণ করার চেষ্টা করি, আমরা ইতিহাস নিয়ে বলতে পারবো, কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসকগণ এগুলোর কোনোটাই অবজারভেশনে নিয়ে আসবেন না। তার ঘুম হচ্ছে না, এটার জন্য এক ধরনের চিকিৎসা, তার দুশ্চিন্তা, এটার জন্য একটা চিকিৎসা, তার শ্বাসকষ্টের জন্য একটা চিকিৎসা। মানে এক কথায় যতগুলো ডিজিজ ততগুলো মেডিসিন অ্যালোপ্যাথিতে অ্যাপ্লাই করা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে এটার সুযোগ নেই, আছে। এরপরে স্টেপ 3-তে এসে আমরা দেখব যে কজেশন কি, সেই সাথে মেইনটেনিং ফ্যাক্টরসটা কি। কজেশন কি, মেইনটেনিং ফ্যাক্টরসটা কি। এখন হয়তো রোগীর থেকে আরো কিছু ইমোশনাল স্ট্রেস আছে কিনা, তার মেন্টালিটি কেমন, সেটা জানার চেষ্টা করব।
ইমোশনাল স্ট্রেস যদি থাকে এই ডিজিজ নিয়ে, যদি মনে করে যে না আমার ইনফেকশন হয়ে যাবে, এই ধরনের একটা অ্যাংজাইটি, একটা ফেয়ার কাজ করতে থাকে, এগুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখব। ফ্যামিলি হিস্ট্রিতে কার কি রোগ আছে আদ্যবন্ত জানার চেষ্টা করব। এরপরে তার যে পেশা, কোন পেশায় উনি আছেন, রোগের সাথে পেশার সম্পর্ক দেখতে হবে যে যেই পেশায় উনি আছেন হাঁপানির রোগ বাড়ে কিনা। তার কারণ হলো দেখেন যে হাঁপানিতে যারা আক্রান্ত হন তাদের ক্ষেত্রে এমন ধরনের পেশায় যাওয়া যাবে না যে সেখানে গেলে তার হাঁপানি আরো বাড়ে। বিশেষ করে তুলার কারখানায়, বরফের কারখানায় যারা কাজ করে, ধুলাবালি নিয়ে যারা কাজ করে, তাদের জন্য কিন্তু খুব কঠিন অবস্থা দেখা দেয়। তাহলে পেশা একটা বিষয়, যে আপনি চিকিৎসা দিচ্ছেন, বারবার রোগী কমপ্লেইন করতেছে যে ডাক্তার সাহেব আমার তো হাঁপানি, দীর্ঘ বছর ধরে আপনার কাছে চিকিৎসা নিচ্ছে, এটা তো ভালো হচ্ছে না, তাই না? এই জন্য তার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। যে পেশায় আছেন সেটা ছেড়ে দিয়ে অন্য পেশায় যাওয়ার পরামর্শ দিতে হবে। তার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, তার খাবার দাবার এর পরিবর্তন আনতে হবে। তাহলে মেইনটেইন যে ফ্যাক্টরস গুলো আছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। অপরদিকে সে ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা, টাইমলি ঘুমায় কিনা। তাহলে ইরেগুলার মিলস যদি হয়, যে ঠিক মতো খায় না, অনিয়মিত যখন খুশি তখন খাই, এইভাবে তাকে সুস্থ করা যাবে না। তার ঘুম, তার খাওয়া দাওয়া, তার লাইফস্টাইল টোটাল নিয়ন্ত্রণে আনতে হবে। আদারওয়াইজ এই রোগীকে শুধু ওষুধ দিয়েই ভালো করা যাবে না। এখন আমরা ইটিওলজিক্যাল হিস্ট্রি জানলাম, চারতন্ত্র তত্ত্ব জানলাম। এখন কি ফাইনাল প্রেসক্রিপশন করতে পারবো? না, এখানেও কিন্তু ফাইনাল প্রেসক্রিপশন করা যাবে না। এখন এই সমস্ত সিমটমকে কি করতে হবে? আরো বেশি স্পেসিফাই করতে হবে, আরো বেশি সিম্পলিফাই করতে হবে, তাই না? দিতে হবে ফিজিক্যাল আর কি কি সিমটম আছে সেটা দিতে হবে। এখন মেন্টাল সিমটমের মধ্যে যদি আমরা এমন পাই রোগীর থেকে যে তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, এরপরে তার একটা অ্যান্টিসিপেশন কাজ করে, সবসময় কোনো কিছু ঘটে যাবে এই ভয় তার মধ্যে কাজ করে, তার যে কোনো সময় দম বন্ধ হয়ে যেতে পারে, দম বন্ধ হয়ে মারা যাবে এই ভয় তার মধ্যে কাজ করে, রাত আসলেই তার দুশ্চিন্তা প্রচন্ড মাত্রায় বেড়ে যায়, সে নিশ্চিত হতে চাই যে এই রোগ সারবে কিনা, ডাক্তারের কাছে যাই, এ বিষয়ে নিশ্চয়তা চাই, সিউরিটি চাই, রিঅ্যাসিউরেন্স চাই সে। এগুলোর গুরুত্ব অনেক বেশি। এরপর ফিজিক্যাল জেনারেলে হয়তো আমি দেখলাম যে তার ফ্যাটিক আছে, তার ঘুমের সমস্যা আছে, স্লিপ ডিস্টারবেন্স, এটা আমরা ইতিহাসে পেয়েছি। তার যে থার্মাল রিলেশনশিপ, সে গরম কাতর শীত কাতর, এটা জেনে পাইলাম আমরা রোগী শীত কাতর। তার ক্ষুধা কেমন, তার পিপাসা কেমন, এগুলো আদ্যপান্ত জানার চেষ্টা করলাম। এর পার্টিকুলার যে সিমটমগুলো থাকবে, যে অতীতে যে স্কিন ডিজিজ ছিল সেই স্কিন ডিজিজ সংক্রান্ত সমস্যা এখনো মাঝে মাঝে দেখা দেয় কিনা। তো রোগী হয়তো উত্তর দিয়েছেন যে হ্যাঁ, ইচিং মাঝে মাঝে দেখা দেয়, কিন্তু আগে যেভাবে ছিল এখন সেভাবে দেখা দেয় না। স্টমাকের যে সমস্যা পার্টিকুলার সিমটমের মধ্যে আমরা পাবো যে পেট ফাঁপে। তো কখন পেট ফাঁপে? হয়তো রোগী বর্ণনা করছেন আমার রাত্রিকালীন সময়ে আমার পেট ফেপে যায়। আরো বেশি স্পেসিফাই করতে হবে রাতের কোন ভাগে, প্রথম ভাগে, মাঝখানে অথবা শেষে।
রোগী যদি স্পেসিফিকভাবে বলতে পারে যে না আমার 11টা 12টা অথবা রাত 1টা বাজলে আমার পেট ফোলা বৃদ্ধি পায়, এতে করে অস্বস্তি ফিল করি, আমি একটু গরম পানি পান করলে আমার পেট ফোলা কমে যায়, তার শ্বাসতন্ত্র সংক্রান্ত যে সমস্যা, শ্বাসকষ্ট হয়, এটাও রাত্রিকালীন সময় বাড়ে, ঠান্ডা বাতাস একেবারেই সে সহ্য করতে পারে না, এই শ্বাসকষ্টের কারণে বারবার তার ঘুম ভেঙে যায়, এখন কন্টিনিউ এই ধরনের সমস্যায় রোগী সাফার করতেছে। এই সমস্ত লক্ষণ পাওয়ার পাশাপাশি আমরা আরো বেশি স্পেসিফাই করার চেষ্টা করব, ক্যারেক্টারিস্টিক সিমটমকে আমরা আইডেন্টিফাই করব, ক্যারেক্টারিস্টিক সিমটমকে কি করব আমরা আইডেন্টিফাই করব, কারণ সকল লক্ষণ কিন্তু একরকম না, সকল লক্ষণের গুরুত্ব একরকম না। আমরা কমন সিমটমে পেয়েছি তার ক্লান্তি আছে, তার গ্যাস্ট্রিক সমস্যা আছে, তার ঘুম হয় না, এগুলো সব কমন, এগুলো কি কমন না? কমন কথা। কিন্তু যখন সে আনকমন কিছু কথা বলতে থাকবে, অসাধারণ কিছু কথা বলতে থাকবে, অস্বাভাবিক কিছু কথা বলতে থাকবে, যে হাঁপানি যখন শুরু হয় তখন মনে হয় যে আমি নিশ্চিত মারা যাব, যে কোনো সময় মারা যাব, এবং স্পেসিফিক টাইম যদি বলে সেটারও গুরুত্ব অনেক বেশি, স্পেসিফিক সিজনের কথা যদি বলে যে আমার শীতকাল, বর্ষাকাল অথবা এই সিজনে, প্রতি বছর এই সিজনে আমার শ্বাসকষ্ট বাড়ে। এরপরে স্টেপ 6 এসে আমরা যদি পেশেন্টের জেনারেল যে সিমটমগুলো আছে, তার থার্মাল রিলেশনশিপ, শীত কাতর গরম কাতর, রুগী শীত কাতর, রুগী কি কাতর? শীত কাতর, তার পিপাসা কেমন? পিপাসা প্রচন্ড, বাট অল্প পরিমাণে পানি পান করেন, সেটা গরম পানি হলে ভালো লাগে। ক্ষুধা কেমন? ক্ষুধা তেমন নাই, কিন্তু অন্যান্য আরো লক্ষণ আমরা নেওয়ার চেষ্টা করলাম, যে গরম খাবার, ঠান্ডা খাবার কোনটাতে সে কমফোর্ট ফিল করে। রুগী বক্তব্য, আমি গরম খাবার খেলে আমি কমফোর্ট ফিল করি, ঠান্ডা একেবারেই সহ্য করতে পারি না, শীত হয়ে আমি শয়ন করতে পারি না। এখন এগুলো জেনারেল সিমটম। ঘাম দেখা দেয় কিনা, এনার্জি কেমন, যে এনার্জি একেবারেই কমে গেছে, এনার্জি কম, তার প্রস্রাব, তার পায়খানা, তার সেক্সুয়াল ফাংশন, এগুলো আমরা নিলাম। তো এখন এগুলো নেওয়ার পরে আমরা যে সমস্ত লক্ষণ, জেনারেল লক্ষণ, যে হ্যাঁ ঘাম হয়, সেটা হালকা ঘাম হয়, ঘুমে ডিস্টার্ব দেখা দেয়, পিপাসা আছে কিন্তু সেটা অল্প পরিমাণে পানি পান করি, গরম পানি পান করলে ভালো লাগে, আমরা জেনারেল সিমটম থেকে এগুলো পাইলাম। এরপরে মেন্টাল সিমটম থেকে আরো বেশি অ্যানালাইসিস করব। ধরেন কোনো পেশেন্ট যদি বলে আমার অ্যাংজাইটি আছে, তো অ্যাংজাইটি এটা তো জেনারেল কথা, অ্যাংজাইটি কি জেনারেল কথা না? অ্যাংজাইটির অধীনে অসংখ্য রেমেডি পাওয়া যাবে, শত শত রেমেডি পাওয়া যাবে। এখন পেশেন্টের এই যে দুশ্চিন্তা, অ্যাংজাইটি আছে, তো অ্যাংজাইটির কোয়ালিটি কি? অ্যাংজাইটি তো শত শত পেশেন্টদের মধ্যে আমরা দেখি, শত শত রেমেডির মধ্যে আমরা দেখি, অ্যাংজাইটির কোয়ালিটি কেমন, কোয়ালিটি কি, সেটা জানার যখন চেষ্টা করব, তখন রোগীর থেকে আরো বেশি স্পেসিফিক লক্ষণ পাওয়া যাবে। হয়তো রোগী বলবেন, ডাক্তার সাহেব আমার যে ডিজিজ, এই ডিজিজ থেকে আমি নিষ্কৃতি পাবো কিনা, সে নিশ্চিত হতে চাই, এবং স্পেসিফিক টাইমের কথা বলে, যে রাত 12টা বাজলেই আমার প্রচন্ড ভয় হয়, মনে হয় আমি এখনই মারা যাব বা যে কোনো সময় মারা যাব। তাহলে এই যে অ্যাংজাইটি আছে, অ্যাংজাইটির যে একেবারে কোয়ালিটি কেমন, কোয়ালিটি কি, এটা যখন জানতে পারবেন তখন বেশি আরো স্পেসিফাই করা সম্ভব হবে, সিম্পলিফাই করা সম্ভব হবে।
তাহলে এটা মেন্টাল সিমটমের মধ্যে থেকে এটাই হলো ক্যারেক্টারিস্টিক মেন্টাল পিকচার। এটা কি ক্যারেক্টারিস্টিক্স মেন্টাল পিকচার না? এটা ক্যারেক্টারিস্টিক মেন্টাল পিকচার, এটার গুরুত্ব অনেক বেশি। এরপরে আরো একটু সামনে অগ্রসর হলেন, স্টেপ 8 এ গেলেন। সেখানে আমরা মডালিটিসের হিস্ট্রি নেব। কিসের হিস্ট্রি নিব? মডালিটিসের হিস্ট্রি। এখন রোগীর থেকে এটা কালেকশন করব যে তার এই স্কিনের সমস্যা, তার শ্বাসকষ্ট, এটা কখন বৃদ্ধি পায়, এগুলো জানার চেষ্টা করবো। স্কিন ডিজিজ যেটা হালকা আছে সেটা রাত হলে বাড়ে, এরপরে অতিরিক্ত ঠান্ডা পড়লে সেটা বাড়ে, যদি চুলকায় ছেড়ে দেওয়া হয় আরো বেশি কষ্ট হয়, তার গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যা, তার অ্যাসিডিটি, তো ঠান্ডা খাবার খাইলে তার অ্যাসিডিটি বাড়ে, গরম খাবার খাইলে বরং ভালো ফিল করে, রাতে তার অ্যাসিডিটি বাড়ে, শ্বাসকষ্টও তার রাতে বাড়ে, শীতকালে বাড়ে, ঠান্ডা বাতাসে বাড়ে, চিত হয়ে শয়ন করলে তার কষ্ট বাড়ে, গরম পানি পান করলে শ্বাসকষ্ট কমে। তাহলে এই যে আমরা মডালিটিস পাইলাম, আমরা মেন্টাল সিমটম থেকে ক্যারেক্টারিস্টিক সিমটম পাইলাম, আমরা কি একটা মেডিসিনের চিত্র পেতে যাচ্ছে না? চিত্র পেতে যাচ্ছে। আমরা আরো একটু সামনে অগ্রসর হব। রোগীর মধ্যে কনকমিটেন্ট সিমটম কি আছে? সহগামী লক্ষণ, সহচর লক্ষণ, অ্যাসোসিয়েটেড সিমটম কি আছে? কনকমিটেন্ট অথবা অ্যাসোসিয়েটেড সিমটম কি আছে? রোগীর অ্যাংজাইটি আছে, সেই সাথে তার ইনসোমনিয়া আছে। এখন এগুলো কিন্তু সব মূল রোগের সাথে সম্পৃক্ত, তাই না? তার হাঁপানি চলে যাবে, তার অ্যাংজাইটি চলে যাবে, তার হাঁপানি চলে যাবে, তার ইনসোমনিয়া চলে যাবে, তার হাঁপানি চলে যাবে, তার গ্যাসের সমস্যা চলে যাবে, তার পেট ফোলা চলে যাবে, তার হালকা পাতলা যে স্কিন ডিজিজ আছে সেটাও চলে যাবে। এখন আমরা আরো বেশি সামনের দিকে একটু অগ্রসর হব। স্টেপ 10 এ গিয়ে আমরা দেখব টোটালিটি অফ সিমটমস। এখন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে শুধুমাত্র লক্ষণ 20-50টা নিয়েছি মানে এটা টোটালিটি না। আমি গতদিন ক্লাসে এটা আলোচনা করেছি। এখন টোটালিটি অফ সিমটমসের মধ্যে আমরা দেখলাম যে তার মেন্টাল সিমটমের মধ্যে পেয়েছি স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, তার যে সমস্যাগুলো আছে ছোটোখাটো সিমটমগুলো দেখা দেয়, এটা নিয়ে সিরিয়াস একটা ফেয়ার আছে, ফেয়ার অফ সিরিয়াস ডিজিজ ফ্রম মাইনর সিমটমস। ছোট্ট যে সিমটম আছে এটা থেকেও তার এই ডিজিজ নিয়ে ভয়, তার মনে হয় ইনফেকশন হয়ে গেল, তার মনে হয় ভিতরে কিছু হয়ে গেল। এমন ধরনের অনেক পেশেন্ট আসে না, এসে এগুলো বলেন। রাত হলেই তার অ্যাংজাইটি দেখা দিচ্ছে, তো অ্যান্টিসিপেটরি থিঙ্কিং তার মধ্যে আছে, সে রিঅ্যাসুরেন্স হতে চাই, নিশ্চিত হতে চাই তার রোগ আদৌ ভালো হবে কিনা, সে বাঁচবে কিনা, তাই না? বারবার এই যে তার সমস্যাগুলো রিকারেন্ট করতেছে, দেখা দিচ্ছে। এখানেও আমরা ফাইনাল প্রেসক্রিপশনে না গিয়ে আরেকটু সামনের দিকে যাব। স্টেপ 11, স্টেপ 11 এসে আমরা দেখব ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড। কি দেখার চেষ্টা করব? ক্লাসিক্যাল ম্যাথমেটিক ইন্টারপ্রিটেশন করব আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা টোটালিটি অফ সিমটমস এটা দেখব, এরপরে ম্যাথমেটিক ইন্টারপ্রিটেশন করব। আর এর উল্টা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভুল পথে পরিচালিত হব। এখন রোগীর মধ্যে শরিক ম্যানিফেস্টেশন আছে না, সাইকোটিক ম্যানিফেস্টেশন আছে না, টিউবারকুলার ম্যানিফেস্টেশন আছে,
কোন মায়োসিটিক লেয়ার রোগের মধ্যে আছে। এখন যদি আমরা ধরে নেই শরীর পেশেন্টদের মধ্যে, এখন শরীর পেশেন্টও হাঁপানিতে আক্রান্ত হতে পারেন, আবার সাইকিয়াট্রিকও হাঁপানিতে আক্রান্ত হতে পারেন, টিউবারকুলার পেশেন্টও হাঁপানিতে আক্রান্ত হতে পারেন। যদি কিনা ফাংশনাল চেঞ্জ থাকে, ফাংশনাল অ্যাংজাইটি থাকে, তার হাইপার সেন্সিটিভিটি থাকে, তার কমপ্লেন্সগুলো রিকারেন্ট করতেছে, ফাংশনাল ডিস্টারবেন্স আছে, আমরা রোগীকে বলবো যে হ্যাঁ আপনার সমস্যাটা দ্রুত ভালো হবে। এগুলো সব কিন্তু শরীর ম্যানিফেস্টেশনকে নির্দেশ করে। মায়োসিটিক যে লেয়ার আছে সেটা হলো সোরা। এরপরে সাইকোটিক পেশেন্টদের মধ্যে আমরা যদি এমন কিছু পাই যে তারও হাঁপানি, বাট এটা রিকারেন্ট করতেছে, কিন্তু ওষুধ সুনির্বাচিত হওয়ার পরেও কাজ করতেছে না, একটু দেরি লাগতেছে, কারণ সাইকোটিক রোগীদের রোগ ভালো হতে একটু সময় লাগে। সে যেমন গোপন প্রিয়, তার রোগও কিন্তু গোপন করে থাকার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। সাইকোটিক পেশেন্ট সে খুঁতখুঁতে হয়। সাইকোটিক পেশেন্ট কি হয়? সে খুঁতখুঁতে হয়। এখন এই যে খুঁতখুঁতে স্বভাবের, এটা সাইকোটিক পেশেন্টকে নির্দেশ করে। বারবার সে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই তার ভিতরে আসলে কি আছে, এবং প্রত্যেক বর্ষা সিজন আসলেই তার এই শ্বাসকষ্ট বাড়ে। সাইকোটিক সকল পেশেন্টদের বিশেষ করে আমরা দেখব তাদের হাঁপানি কিন্তু বর্ষাকালে বাড়ে। নদীতে গোসল করতে গেলে অথবা পুকুরে গোসল করলেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এগুলো সাইকোটিক ম্যানিফেস্টেশন আমরা পাবো। যদি কিনা সিফিলিটিক পেশেন্ট পাই তাহলে স্ট্রাকচারাল চেঞ্জ থাকবে, ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি থাকবে। টিউবারকুলার হলে মিক্সড মায়োসিটিক টেন্ডেন্সি থাকবে। এরপরে স্টেপ অর্থাৎ 12 স্টেপে এসে আমরা রুব্রিক নেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ যা হিস্ট্রি নিয়েছি আমরা রেপার্টরি থেকে রুব্রিক নিয়ে রেপার্টরাইজেশন করব। এখন এই ক্ষেত্রে রেপার্টরি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে, যদি সঠিকভাবে এই রুব্রিকগুলো না নিতে পারি, এটাকে আমরা যথাযথভাবে ইন্টেন্সিটি বাড়ানো অথবা কমানো এটা না করতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু ভুল রেমেডি আসতে পারে। এই জন্য রেপার্টরাইজেশন করার ক্ষেত্রে রেপার্টরিতে অত্যন্ত দক্ষ হতে হবে, স্কিল থাকতে হবে। আমরা এতক্ষণ যে হিস্ট্রি নিয়েছি মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা যে সিমটম নিব, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা রুব্রিক নিব ফেয়ার অফ ডিজিজ। মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা রুব্রিক নেব অ্যাংজাইটি অ্যাট নাইট। মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা রুব্রিক নেব অ্যান্টিসিপেশন অ্যাট নাইট। মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা আরো রুব্রিক নেব ফেয়ার অফ ডেথ। মাইন্ড চ্যাপ্টার থেকে আরো রুব্রিক নেব ফাস্টিডিয়াসনেস। মাইন্ড চ্যাপ্টার থেকে আরো রুব্রিক নেব থটস পারসিস্টেন্ট। এরপরে আমরা জেনারেল যে সিমটমগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমরা তার ঘুম, তার পিপাসা, তার কাতরতা এগুলো নেওয়ার চেষ্টা করব। এখন ঘুমের ক্ষেত্রে আমরা যে ইতিহাসটা পেয়েছি সেটা কি? স্লিপলেসনেস ফ্রম থটস, এটা আমরা স্লিপ চ্যাপ্টার থেকে নেব। জেনারেলিস্ট থেকে আমরা কাতরতার হিস্ট্রিতে পাবো থ্রিলি অথবা কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন।
আমরা তার শ্বাসযন্ত্র, যেটা রেসপিরেটরি ফাংশন, রেসপিরেটরি, তাই না? তো এখানে রেসপিরেশন কমপ্লেইন্স অ্যাগ্রাভেটেড বাই কোল্ড এয়ার। রেসপিরেশনে এসে আমরা ডিফিকাল্ট নিব, অথবা অ্যাজমাটিক কমপ্লেক্স নেব, অ্যাজমাটিক নিব, তাই না? এখন কখন হয় এই অ্যাজমা? অ্যাজমা লিখে আমরা কি করব? নাইট। আরো বেশি স্পেসিফাই হবে কি? নাইট। সেক্ষেত্রে রাত 12টা ধরেন, 12 AM নিব নাকি, অথবা ওয়ান, তো না, 13 AM। এখন স্পেসিফাই করতে পারলে এটার গুরুত্ব আরো বাড়বে। এরপর স্টমাক সংক্রান্ত তার যে লক্ষণগুলো আমরা ইতিহাসে পেয়েছি, রেপার্টরি থেকে স্টমাক চ্যাপ্টার এসে আমরা ব্লটিং নেব অথবা ডিস্টেনশন নেব। কি নেব? ব্লটিং অথবা ডিস্টেনশন। এটা স্পেসিফিক ভাবে নিব যে এই পেট ফাঁপাটা কখন হয়? ডিস্টেনশন অ্যাট নাইট, ব্লটিং অ্যাট নাইট। আরো স্পেসিফাই করা যাবে 12 AM অথবা 13 AM, এই সময়। থার্টিন AM না PM হয়? PM হয় না 13? এনিওয়ে, এরপরে রুব্রিকের আমরা কোয়ালিটি, এটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করব। আমরা রুব্রিক নেব। এখন রুব্রিক, জেনারেল রুব্রিক নেওয়া এবং রুব্রিকের কোয়ালিটি মেনটেন করা কিন্তু এক না। এক না কি? এক না। তো এখানে আমরা জেনারেল রুব্রিক হিসেবে যদি অ্যাংজাইটি নেই, আমরা জেনারেল রুব্রিক হিসেবে গ্যাস্ট্রিক ট্রাভেলস নেই, আমরা জেনারেল রুব্রিক হিসেবে যদি একজিমা নেই, আমরা জেনারেল রুব্রিক হিসেবে আমরা ইনসোমনিয়া নেই, আমরা জেনারেল রুব্রিক হিসেবে যদি আমরা ফ্যাটিক নেই, আমরা জেনারেল রুব্রিক হিসেবে যদি হেডেক নেই, তাহলে এই ক্ষেত্রে রেপার্টরাইজেশন করার ক্ষেত্রে এটা খুব দুর্বল হবে। এটা দুর্বল হবে না? এটা দুর্বল হবে। এই জেনারেল সিমটমে অসংখ্য রেমেডি আছে। আমরা এনার থেকে যত বেশি ইনারে ঢুকতে পারবো, যত বেশি ভিতরে ঢুকতে পারবো লক্ষণের, তত বেশি রেমেডি সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এই জেনারেল সিমটম যদি রেপার্টরাইজেশন করি, জেনারেল সিমটম নিয়ে, তাহলে কি দুর্বল হয়ে যাবে না রেপার্টরাইজেশন? বরং আমরা রেপার্টরি থেকে ক্যারেক্টারিস্টিক সিমটম নেওয়ার চেষ্টা করব, এবং সেটার হাই ভ্যালু থাকবে, ইন্টেন্সিটি বাড়বে, তাই না? যেমন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, একেবারে স্পেসিফিক টাইম বলে দিচ্ছে, রাত 12টা বাজলেই তার প্রচন্ড দুশ্চিন্তা, এই সময় মারা যাবে। আর ফেয়ার অফ ডেথ আপনি অনেক মেডিসিন পাবেন, কিন্তু স্পেসিফিক টাইম যখন বলবে, এটার ভ্যালু অনেক বেশি, এটা ইন্টেন্সিটি বাড়াতে হবে। এখন সাধারণ ভয় আর সিরিয়াস ভয় রোগ নিয়ে, এটা কি এক? তখন এক না। নিদ্রাহীনতা একটা জেনারেল কথা, কিন্তু যখন বলবে স্লিপলেসনেস অথবা ইনসোমনিয়া অ্যাট নাইট, স্পেসিফিক টাইম বলবে যে সেটা 12টা। এখন কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, অনেকগুলো রেমেডি পাবেন, কিন্তু যদি স্পেসিফিক ভাবে বলে ডাক্তার সাহেব আমার প্রত্যেক শীতকাল আসলে, প্রতি বছর প্রতি বছর শীতকাল এবং রাত 12টা হলেই আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, তাহলে এই যে আমরা এই লক্ষণগুলোর মধ্য থেকে আমরা ইন্ডিভিজুয়ালাইজিং ভ্যালু কোনটা বেশি সেটা নিলাম, ইন্টেন্সিটি বাড়ালাম, তাহলে কি এই ক্ষেত্রে স্ট্রং রেপার্টরাইজেশন হবে না? স্ট্রং রেপার্টরাইজেশন হবে। এরপর স্টেপ 14-এ যদি যাই, এখন রেপার্টরাইজেশন আমরা যদি করি, হাইপোথেটিক্যাল রেপার্টরাইজেশন করলে দেখবেন আপনি কিন্তু
এটাকে গ্রুপ ওয়াইজ ভাগ করতে পারবেন, এটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। এখন আমরা ধরে নেই এখানে সম্ভাব্য যে সমস্ত মেডিসিন আসতে পারে, যে ইতিহাসগুলো আমরা উল্লেখ করেছি, যেইভাবে রুব্রিকগুলোকে গুরুত্ব প্রদান করেছি, রুব্রিকগুলোর ইন্টেন্সিটি বাড়িয়েছি, এটা সম্ভাব্য যে সমস্ত রেমেডি আছে তার মধ্যে আর্সেনিক অন্যতম, তাই না? আর্সেনিক আছে, নাইক্সবম আছে, কিছু সিমটম সালফারে পাওয়া যাবে, লাইকোপোডিয়ামে পাওয়া যাবে, ন্যাট্রাম সালফের পাওয়া যাবে, থুজার পাওয়া যাবে, তাই না? অনেকগুলো রেমেডি এখানে আসবে। সম্ভাব্য যে সমস্ত রেমেডি আমরা রেপার্টরিজেশন করে 5 থেকে 10টা, একদম প্রথম থেকে 10টা অথবা প্রথম থেকে 5টা রেমেডিকে আমরা ডিফারেন্সিয়েট করি। এখন এরপরে যে মেট্রিমেডিকা অ্যানালাইসিস করব, আমরা মেট্রিমেডিকা থেকে ডিফারেন্সিয়েশন করব স্টেপ 15-এ গিয়ে। স্টেপ 15-এ গিয়ে মেট্রিমেডিকা আমরা ডিফারেন্সিয়েশন করব, সেটা কি? আর্সেনিক, নাক্সভোম, লাইকোপোডিয়াম, সালফার, ন্যাট্রাম সালফ, থোজা, এই সমস্ত রেমেডি থেকে আমরা দেখে নেব যে কি কি লক্ষণ এই আর্সেনিকের মধ্যে আছে এবং অথেন্টিক মেট্রিমেডিকা কোনগুলো সেগুলো। তখন আর্সেনিকের মধ্যে আমরা যেটা দেখি স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, তার অস্থিরতা, ছটফটানি, এবং সে শিওর হতে চাই, রিঅ্যাসুরেন্স চাই, তার দুশ্চিন্তা আছে এবং শীতকাতরতা, তার ডাইজেস্টিভ কমপ্লেইন্টস আছে, তাই না? এখন এটাকে আমরা করেসপন্ডিং করব, স্ট্রং করেসপন্ডেন্স কি হবে সেটা দেখার চেষ্টা করব। এটা স্পেসিফিক একটা রেমেডির কি পিকচার আসছে না? আর্সেনিক, আর্সেনিক। এখন আর্সেনিকের সাথে আমরা নাক্সভোমকে কম্পেয়ার করব। নাক্সভোমের মধ্যে খিটখিটে মেজাজ আছে এবং রাগ হলেই জিনিসপত্র ছুঁড়ে ফেলা, প্রচন্ড মেজাজ দেখানো, গ্যাস্ট্রিক কমপ্লেইন্টস আছে, তার ওভার সেন্সিটিভিটি আছে, তৈলাক্ত খাবার খাওয়ার একটা প্রবণতা আছে, স্থূল পরিমাণে অল্প হয়, তার যে জিনিসটা যেখানে রাখা ছিল ওটা ওখানে না পাইলে সে অনেক খেপে যায়, তার মধ্যেও ফ্যাস্টিডিয়াসনেস আছে। কিন্তু নাক্সভোম এবং আর্সেনিকের লক্ষণ কিন্তু টোটালি ভিন্ন। এক্ষেত্রে আমরা ইতিহাসে যা পেয়েছি সেটা আর্সেনিকের চিত্রটাই পেয়েছি। এরপরে দেখা গেছে আমরা সালফারের কথা একটু চিন্তা করবো। আর্সেনিকের সাথে সালফার খুব বেশি নোংরা হয়, আর আর্সেনিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পরিপাটি হয়, ফ্যাস্টিডিয়াসনেস খুব বেশি থাকে। আর সালফারের যেহেতু স্কিন কমপ্লেন্টস আছে, এই ক্ষেত্রে অনেকেই সালফারের কথা চিন্তা করবেন, বারবার ডিজিজ রিকারেন্ট করতেছে, সেক্ষেত্রে অনেকে সালফারের কথা চিন্তা করবেন। ডাইজেস্টিভ কমপ্লেন্টস আছে, সেক্ষেত্রে সালফারের কথা চিন্তা করবেন। কিন্তু সালফারের রোগীর মধ্যে যে রোগ লক্ষণ রোগীর আছে, সালফারের চিত্র সেটা পরিপূর্ণভাবে আছে কিনা। এরপরে লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যেও গরম পানি পান করলে সে ভালো ফিল করে, আর্সেনিকের রোগীও গরম পানি পান করলে ভালো ফিল করে। ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু এই রেমেডিগুলোর মধ্যে আছে, আর্সেনিকের মধ্যে, নাক্সের মধ্যে, সালফারের মধ্যে আছে, কিন্তু আদৌ তার বিকাল থেকে বাড়ে কিনা। এখন রোগীর কষ্ট বাড়ে রাত 12টা-1টার দিকে, আর লাইকোপোডিয়ামের কষ্ট বাড়ে বিকাল 4টা-5টা অথবা সন্ধ্যা 6টা থেকে বাড়ে, অথবা বেলা 3টে থেকে বাড়ে। তাহলে লাইকোপোডিয়ামের সিমটম রোগীর মধ্যে নাই, তাহলে লাইকোপোডিয়াম ক্যান্সেল হবে, সালফার ক্যান্সেল হবে, নাক্সভোমও ক্যান্সেল হবে। আর কি থাকলো? থুজা থাকলো। এখন
থোজা অ্যান্টিসাইকোটিক, আর আর্সেনিক হচ্ছে সরিক। ছোড়ার উপরে ব্যাপক ভূমিকা রাখতে পারে আর্সেনিক। এখন হাঁপানিতে আক্রান্ত, এই আর্সেনিক অ্যাপ্লাই করলে রোগী কখনোই কমপ্লিটলি কিওর হবে না। আর্সেনিক অ্যাপ্লাই করলে কখনোই রোগী পরিপূর্ণ ভালো হবে না। এই ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক রেমেডির প্রয়োজন হবে, তার কমপ্লিমেন্টারি যে সমস্ত রেমেডি আছে এগুলোর প্রয়োজন হবে। আর্সেনিকের অনুপূরক থোজা, আর্সেনিকের অনুপূরক ন্যাট্রামসাল, আর্সেনিকের অনুপূরক মেডোনিনাম। তাহলে কোন রেমেডির পর কোন রেমেডি আসে, এগুলো যদি আমরা না বুঝি তাহলে কখনোই হাঁপানিতে আক্রান্ত এই রোগীকে পরিপূর্ণ আরোগ্য দিতে পারবো না। সাপোজ ন্যাট্রামসাল, ন্যাট্রামসালের বৃদ্ধি বর্ষাকালে পানিতে বৃদ্ধি, সকালে তার বৃদ্ধি, বিশেষ করে ভোরে উঠে যদি সে উজু করে পানির সংস্পর্শে গেলেই তার শ্বাসকষ্ট বাড়বে, বৃষ্টি হলেই তার শ্বাসকষ্ট বাড়বে, স্যাঁতসেঁতে আবহাওয়াতে বসবাস মানে স্যাঁতসেঁতে আবহাওয়া দেখা দিলে তার হাঁপানি বাড়বে, নদী নালা খাল বিল হাওড় বড় এই সমস্ত স্থানে বসবাস করলে তার শ্বাসকষ্ট দেখা যাবে, সুনির্দিষ্ট ওষুধেও তাকে ভালো করতে পারবে না। তো এমন অবস্থায় আমরা ন্যাট্রাম সালফেটের চিন্তা করবো, ন্যাট্রাম সালফেটের ক্ষেত্রে ভালো কাজ করে। এখন আসি আমরা স্টেপ 16 যাব। আমরা স্টেপ 16 এসে দেখব যে আর্সেনিক, নাক, সালফার, লাইকো, ন্যাট্রামসাল, থোজা এটাকে গ্রেড অনুসারে রেপার্টরিতে গ্রেড আছে। এখন কোন মেডিসিন কোন গ্রেডে আছে, কোন লক্ষণ কোন গ্রেড বেশি পাচ্ছে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করব। আমরা পেশেন্টের স্বাস্থ্য সম্বন্ধে দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা আর্সেনিকের মধ্যে এটা সুপার গ্রেড হিসেবে দেখি, তাহলে সেখানে আমরা 4 স্টার দেবো, তাই না? গ্রেড রেপার্টরিতে সুপার গ্রেড নাই, সেখানে 3টা গ্রেড আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এভাবে দেওয়া আছে। কিন্তু সিনথেসিস, রবিন বার্ফি এবং কমপ্লিট রেপার্টরি জজ ভিতুলকার স্যারের যে রেপার্টরি আছে সেটাতেও, তো সেখানেও 4টা গ্রেডের রেমেডি আছে। এখন অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, আর্সেনিকে সুপার গ্রেড, অর্থাৎ আমরা 4+ দিব, যে প্লাস 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 4 দিব, অথবা 4টা তারকা দিব, এটা গুরুত্ব বেশি। এখন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, এটা আমরা থার্ড হিসেবে যদি দেখি 1টা প্লাস দিব। আমরা যদি সালফারের মধ্যে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ যদি এটা থার্ড গ্রেড হয়ে থাকে সেখানেও 1টা প্লাস দিব। এখন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা যদি সেকেন্ড গ্রেড হয়ে থাকে সেখানে আমরা 2টা প্লাস দিব। এইভাবে আমরা সমস্ত রেমেডি কি করব, আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এবং গ্রেডিং কোনটা বেশি দিতে হবে, কম দিতে হবে, ইন্টেন্সিটি বাড়াতে হবে, কমাতে হবে, এখান থেকে আমরা সফটওয়্যার থেকে ইন্টেন্সিটি বাড়াতে পারবো। সাপোজ ডিজিজ দিয়ে তার ভয়, ফেয়ার অফ সিরিয়াস ডিজিজ, তার যে মারাত্মক যে ডিজিজের ভয়, ইনফেকশন এর ভয়, আমরা ফেয়ার অফ ইনফেকশন, ফেয়ার অফ ক্যান্সার, ফেয়ার অফ সিরিয়াস ডিজিজ, এটা কিন্তু আর্সেনিকে যতটা প্রকট আছে আমার নাক্সে কিন্তু এতটা প্রকট আকার ধারণ করে না। ডিজিজ নিয়ে ভয়, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, তো সেখানে আমরা যে সুপার গ্রেড পাই 4টা প্লাস দিব, আর ফার্স্ট গ্রেড পাইলে 3টা প্লাস দিব। নাক্সের মধ্যে আমরা যদি ডিজিজ নিয়ে ভয় থাকে, যদি থার্ড গ্রেড হয়ে থাকে 1টা প্লাস দেবো। এইভাবে প্রত্যেকটা রেমেডিকে আমরা গ্রেডিং হিসাবে আমরা ইন্টেন্সিটি বাড়াবো এবং কমাবো। কারণ শীতকাতর, সালফার কি কাতর, আর্সেনিক কি কাতর, নাক্স কি কাতর, লাইকো কি কাতর, ন্যাট্রামসাল কোন কাতর, তা না? এটা যখন আমরা দেখবো যে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন এটা ফার্স্ট গ্রেড হিসাবে আসে, তাহলে আর্সেনিক যে ফার্স্ট গ্রেড হিসাবে আমরা পাই, এখানে আমরা 3টা তারকা দেব অথবা 3টা প্লাস দেব। নাক্স ভোম সেকেন্ড গ্রেড হয়ে থাকলে 2টা তারকা দেব। এইভাবে আমরা প্রত্যেকটা রেমেডিকে
স্পেসিফাই করব। এখন রাতে দুশ্চিন্তার কারণে তার ঘুম আসে না, ইনসোমনিয়া ফ্রম থটস, এই ক্ষেত্রে আর্সেনিকের মধ্যে খুব বেশি আছে এই লক্ষণটা, তাহলে এটা 3টা বা 4টা তারকা দিবে এভাবে। গ্যাস্ট্রিক সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা তো লাইকোপোডিয়াম নাক্স অনেকগুলো রেমেডির মধ্যে আছে গ্যাস্ট্রিক ইস্যু। তো সেখানে যদি দ্বিতীয় শ্রেণী থাকে, সব লক্ষণ যে ফার্স্ট গ্রেডে পাবো আমরা আর্সেনিকে এমন না। আর্সেনিকে এই লক্ষণটা যদি দ্বিতীয় শ্রেণীতে থাকে, তাহলে আমরা এখানে 2টা তারকা দিব, অথবা যে মান আছে ওই মান, গাণিতিক মান এখানে বসাবো। ফার্স্ট গ্রেডের মান থাকবে 3, সুপার গ্রেডের মান থাকবে 4, সেকেন্ড গ্রেডের মান থাকবে 2 এবং থার্ড গ্রেডের মান থাকবে 1। এগুলো আমরা ক্যালকুলেটিং করব, ম্যাথমেটিক্যালি এটা ক্যালকুলেশন করব। এখন তার স্কিন কমপ্লেন্টস, এখন স্কিন কমপ্লেন্টস তো সালফারে বেশি, তাই না? স্কিন কমপ্লেন্টস কি সালফারে বেশি থাকে না? সালফারে যদি বেশি থাকে, তাহলে সেখানে আমরা যেই মানে আছে, গাণিতিক মানে আছে, সেভাবে আমরা এখানে 3টা প্লাস বা 4টা প্লাস অথবা 4টা তারকা এগুলো দিব। আমরা যদি দেখি যে সেকেন্ড গ্রেড হিসেবে আছে এই লক্ষণটা, তাহলে এই স্কিন কমপ্লেন্টসের ক্ষেত্রে আমরা 2টা তারকা দিব আর্সেনিকে। এখন ওভারঅল এটাকে কোহেরেন্স করব, কি করব? ওভারঅল আমরা এটাকে কোহেরেন্স করব। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আর্সেনিক সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। আর্সেনিক কি পেয়েছে? সবচেয়ে মার্ক বেশি পেয়েছে। এখন আমরা একটা প্রেসক্রিপশন করলাম, প্রেসক্রিপশন করে আর্সেনিক অ্যাপ্লাই করব। তো আদৌ আর্সেনিক সঠিক হয়েছে কিনা সেটাকে আবার আমরা আর্সেনিকের টোটাল যে পিকচার আছে আবার চোখ বোলাবো। হ্যাঁ, তখন এটাকে আমরা টিক দিব যে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, ফিয়ার অফ সিরিয়াস ডিজিজ, নাইট অ্যাংজাইটি, তাই না? এরপরে ওভার সেন্সিটিভ টু কোল্ড, ডাইজেস্টিভ কমপ্লেইনস, এগুলো আমরা একটা একটা করে টিক দিব। দেওয়ার পরে আমরা আর্সেনিক ফাইনাল প্রেসক্রিপশন করে দিব। এরপরে যে স্টেপগুলো আছে আমরা অবজারভেশনে রাখবো প্রথম সপ্তাহের জন্য। ফার্স্ট উইকে আমরা অবজারভেশন করব চেঞ্জ আসছে কিনা। তো অবজারভেশনে এসে দেখলাম, 1 সপ্তাহ পরে খোঁজ নিয়ে দেখলাম, অথবা রুগী ফোন দিয়ে বললেন ডাক্তার সাহেব আমার ঘুম ভালো হচ্ছে। এখানে একটা কথা বলা হয় না, সেটা হলো পাওয়ার। তো আমরা কত পাওয়ার দিয়ে শুরু করব? যারা আমরা 50 থেকে ইউজ করি LM2 অথবা 3 থেকে সাধারণত শুরু করি, আর নোসেপ মেডিসিনগুলো সাধারণত 3 বা 4 থেকে শুরু করতে হয়। এনিওয়ে, তো LM1 অথবা 2 আমরা শুরু করলাম, প্রতিদিন সকালে একবার করে দিতে হবে। এখন কখন ওষুধ দিতে হবে? রোগীর রোগ বাড়ছে 12টায়, আমি কি রাত 12টায় সাথে সাথে ওই বৃদ্ধি অবস্থায়, বাড়ন্ত অবস্থায় আমরা কি আর্সেনিক অ্যাপ্লাই করবো? নো, এই বৃদ্ধি অবস্থায় আর্সেনিক অ্যাপ্লাই করবো না। যখন তার রোগের বৃদ্ধি কম থাকবে তখন আমরা অ্যাপ্লাই করব। সকালের দিকে সাধারণত কম থাকে, আমরা সকালে খালি পেটে এই আর্সেনিক 2বার বা 3বার কাফিং করে, বিশেষ করে কাফিং বাড়াতে হবে যারা খুব বেশি সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ পেশেন্টদের ক্ষেত্রে 2বার 3বার 4বার 5বার কাফিং করে দিতে হয়। তো কাফিং বাড়ালে তো রোগীর কষ্ট কম হবে। এখন আমরা এই কাফিং পদ্ধতিতে ওষুধ 1 সপ্তাহের ওষুধ দিলাম। ওয়াথাসামিল হ্যানিম্যান 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ 15 দিনের ওষুধ দিতেন। তো আমরা 1 সপ্তাহের ওষুধ দিয়ে অবজারভেশন রাখলাম, তার ঘুম কেমন, তার প্রস্রাব পায়খানা, গ্যাস্ট্রিক প্রবলেমস যা ছিল, তো এগুলোর কি অবস্থা। রোগীর বক্তব্য যে ঘুম আগের থেকে একটু ভালো হচ্ছে, আগের থেকে কি হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু অ্যাংজাইটি এখনো আনচেঞ্জড অবস্থা আছে, অ্যাংজাইটি এখনো সেইভাবে দূর হয় নাই। গ্যাস্ট্রিক কমপ্লেন্স কি আছে, হালকা একটু কমফোর্ট ফিল করতেছি। গ্যাস্ট্রিক কমপ্লেন্স কি আছে,
একটু হালকা কমফোর্ট ফিল করতেছি। স্কিন ডিজিজ আনচেঞ্জড, এটা পরিবর্তন হয় নাই। এরপরে আরো কিছুদিন পরে, আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল। এরপরে রোগীর থেকে বক্তব্য পাওয়া গেছে, রোগী বলতেছে ঘুম বেশ ভালো হচ্ছে, অ্যাংজাইটি কিছুটা কমছে, অ্যাংজাইটি কিছুটা কমছে, গ্যাস্ট্রিক সমস্যা যেটা সেটাও অনেকটাই কমছে, তো এনার্জি লেভেলটা একটু ভালো, এনার্জি ভালো পাচ্ছি। এরপরে 5 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে দেখা গেছে কি অবস্থা, বললো অ্যাংজাইটি একেবারে সিগনিফিকেন্টলি এটা রিডিউসড হয়ে গেছে, ঘুম ভালো, এখন সাউন্ড স্লিপ হয়, স্লিপ ইমপ্রুভ হয়েছে, স্কিনের যে সমস্যা ছিল এটাও অনেকটা ভালো, রেসপিরেটরি সমস্যা, হ্যাঁ রেসপিরেটরি সমস্যা অনেকাংশে ভালো। এখন ওভারঅল ডিরেকশন এটা অনুকূলে আছে না প্রতিকূলে আছে? ওভারঅল এই ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি অনুকূলে আছে, প্রতিকূলে না, তাই না? এখন পরবর্তীতে ফলো আপ অ্যানালাইসিস করবো আমরা। ফলো আপে আমরা হয়তো প্রশ্ন রাখতে পারি ওভারঅল হেলথ কেমন আছে, ওভারঅল তার স্লিপটা কেমন আছে, কি অবস্থা, ওভারঅল তার অ্যাংজাইটি কি অবস্থা, ওভারঅল তার গ্যাস্ট্রিক কমপ্লেন্স কি অবস্থা, ওভারঅল তার স্কিন ডিজিজ কি অবস্থা, নতুন কোনো সিমটম তার মধ্যে দেখা দিয়েছে কিনা, যে না নতুন কোনো সিমটম দেখা দেয় নাই। তাহলে এটা কি চমৎকার একটা অবজারভেশন না, চমৎকার প্রেসক্রিপশন হয়েছে না? আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এখন এখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, এখন অপেক্ষা করতে হবে, ওষুধ পরিবর্তন করা যাবে না, পাওয়ারও পরিবর্তন করা যাবে না, এই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে। এখন আরো কিছুদিন গেছে, 2 মাস 3 মাস পরে দেখা গেছে যে পাওয়ার চেঞ্জ করলেন, কিছুটা কাজ করলো, মাঝে মাঝে আবার রিকারেন্ট হচ্ছে ডিজিজগুলো, এরপরে পাওয়ারটা শেষ হলো, আবার পরবর্তী পাওয়ার দিলেন, এই আর্সেনিকের কয়েকটা পাওয়ার অ্যাপ্লাই করে দেখা গেছে এখন 5-এ গিয়ে বা 6-এ গিয়ে, শুরু করছেন 1 থেকে 5 বা 6 পর্যন্ত গেছেন, এখন এখানে গিয়ে আর রেসপন্স করতেছে না, আর কাজ করতেছে না, তখন কি করতে হবে? তখন তার কমপ্লিমেন্টারি রেমেডি, তার ফলোরয়েল রেমেডি চিন্তা করতে হবে, ক্রনিক রেমেডি চিন্তা করতে হবে। তার কারণ আর্সেনিক সোরার উপরে ব্যাপক ভূমিকা রাখতে পারে, ভালোভাবে কাজ করতে পারে। এখন ম্যাথমেটিকে যত ওষুধ আছে, আর্সেনিক সবচেয়ে বেশি দিন ক্রিয়া করে, 90 দিন, তাই না? আর্সেনিকের ক্রিয়া কতদিন? 90 দিন না? 90 দিন। এখন এই হাঁপানিতে আক্রান্ত রোগীর আর্সেনিক অ্যাপ্লাই করলেন, তার ক্রিয়া 90 দিন থাকে না, বারবার রোগ ফিরে আসে, কয়েকদিন পর পর রোগ ফিরে আসে, তখন ধরে নিতে হবে যে এই আর্সেনিক এই রোগীর দেহে 90 দিন ক্রিয়া করবে না। তাহলে পরবর্তী যে ফলোরয়েল রেমেডি সেটা চিন্তা করতে হবে, ক্রনিক রেমেডি চিন্তা করতে হবে। আমার একজন পেশেন্ট, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার একজন রোগী, অনলাইনে ওনাকে দেখি দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেছে। তিনি বললেন যে ডাক্তার সাহেব, আমি তো হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছিলাম এখান থেকে, তো বেশ কিছু ভালো ছিলাম, হাঁপানির ওষুধ খেয়ে ভালো ছিলাম। আমাদের আবুল কাসেম স্যার এই রোগী আমার কাছে রেফার করেছিলেন।
তো ইতিহাস নিয়ে জানতে পারলাম যে ওই ডক্টর ওনাকে হয়তো আর্সেনিক অ্যাপ্লাই করেছিলেন। ওনার বৃদ্ধির টাইমটা ছিল রাত 12টা, 12:30 একটা, দিন 12টা, 12:30 একটা, এই সময় দ্বিপ্রহর এবং রাত প্রহর, এই সময় তার হাঁপানি বাড়ে। তো আমি ধরেই নিয়েছি উনি এই লক্ষণে আর্সেনিক দিয়েছিলেন, বাট আর্সেনিক তাকে কিওর করবে না, বারবার ফিরে আসবে। তো এর মধ্যে উনি পুকুরে গোসলও করছিলেন। পুকুরে গোসল করা এটা একটা কারণ। আর আরেকটা হচ্ছে যে গোসল করলে তার হাঁপানি বাড়তেছে পানির সংস্পর্শে গেলেই। আরেকটা হচ্ছে রেমেডি যেটা দেওয়া ছিল সেটা হলো শরীর ম্যানিফেস্টেশনের রেমেডি। এই জন্য রোগীকে আরোগ্য করতে পারে নাই, শুধুমাত্র একটু প্যালিয়েশন দিয়েছে। এই ক্ষেত্রে রোগীর মধ্যে যে সিমটম আছে সেটা হলো সাইকোটিক ম্যানিফেস্টেশন, সাইকোটিক লেয়ার আছে। যতই আপনি এই আর্সেনিকের সিমটম রোগীর ক্ষেত্রে পান না কেন, আর্সেনিক 1M, 10M, 50M, CM পাওয়ার পর্যন্ত অ্যাপ্লাই করলেও এই রোগীকে কোশ্চিন কালেও আপনি আরোগ্য করতে পারবেন না। তো আমি আর্সেনিক অ্যাপ্লাই না করে আমি কি করলাম, ন্যাপটন সাল্ট অ্যাপ্লাই করলাম। ন্যাপটন সাল্ট অ্যাপ্লাই করাতে প্রথমে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন শুরু হলো, এরপর আস্তে আস্তে তার ভালোর দিকে গেল। ন্যাপটন সাল্ট 2, 3, 4, 5 এই পাওয়ার আস্তে আস্তে বাড়াতে থাকলাম। চিকিৎসা চলমান অবস্থায় কোনো এক সময়ে তার স্কিন ডিজিজ ফিরে আসলো। স্কিন ডিজিজ ভয়াবহ রূপ ধারণ করলো। ওই পিকচারগুলো এখনো দেখলে মানে যে কেউ ভয় পাবে যে এত ভয়াবহ স্কিন ডিজিজ। এখন কিন্তু তার হাঁপানি আর নাই। এখন রোগী স্কিন কমপ্লেন্সের জন্য বারবার ফোন দেন, ডাক্তার সাহেব স্কিন সমস্যা যাবে কবে, স্কিনের সমস্যা কবে দূর হবে। যাই হোক, আমি আমার মতো করে চিকিৎসা দিতে থাকলাম, প্লাসিবোর উপর রাখলাম। তো স্কিন ডিজিজ অনেকটা কমছে, অনেকটাই কমছে। এর মধ্যে কি করলেন উনি, করোনাকালীন সময়ে, করোনা এর মধ্যে চলে আসলো, করোনাকালীন সময়ে উনি ভ্যাকসিন নিলেন। যেহেতু উনি মসজিদে ইমামতি করেন, মসজিদের ইমাম। তো ভ্যাকসিন নেওয়ার পরে তার আরোগ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখেন, অবস্টেকল টু কিওর, আরোগ্যের ক্ষেত্রে যে বাধা, এনিথিং দ্যাট স্ট্যান্ডস ইন দ্য ওয়ে, আরোগ্যের পথে যে বাধাটা কি হলো, ওষুধ যথাযথভাবে তার শরীরে কাজ করতেছিল, কিন্তু এখন আর কাজ করতেছে না। তা আমি বললাম যে দেখেন ইমাম সাহেব, আপনার মনে হয় চিকিৎসা চলমান অবস্থায় কোনো অনিয়ম হয়েছে। আপনি কোনো অনিয়ম না করলে আপনার এই হাঁপানি ব্যাক করার কথা না। তার কারণ হলো স্কিন ডিজিজ দেখা দিয়েছে, আপনি একদম সঠিক আরোগ্যের দিকে যাচ্ছেন। ডিরেকশন অফ কিওর, আরোগ্যের যে গতি, এটা ঠিক ছিল। এখানে আপনি কোনো বাধা তৈরি করেছেন। তা আমি ইতিহাস নিয়ে জানতে পারলাম যে উনি ভ্যাকসিন নিয়েছেন। তো ভ্যাকসিন নেওয়াতে যেহেতু সমস্যা, আর্সেনিকের অনুপ্রয়োগ ন্যাপটাম সাল্ট, ন্যাপটাম সাল্টের অনুপ্রয়োগ থোজা, ন্যাপটাম সাল্টের অনুপ্রয়োগ কি থোজা। তো ন্যাপটাম সাল্টের অনুপ্রয়োগ আমি থোজা অ্যাপ্লাই করলাম। তো আবার স্কিন ডিজিজ কিছুটা বাড়লো এবং টিকার কুফল দূর হলো। থোজা কাজ করতেছে, ভালো কাজ করতেছে। তো এরপরে উনি কি করলেন, স্কিন ডিজিজ এই যে বাড়লো, এখন উনি আর সহ্য করতে না পেরে উনি অস্থির হয়ে পড়েছে যে আমার স্কিন ডিজিজ কবে ভালো হবে। স্কিন ডিজিজের জন্য কি করলেন, এক্সটার্নালি উনি অয়েনমেন্ট অ্যাপ্লাই করলেন। অয়েনমেন্ট অ্যাপ্লাই করাতে এটা আবার ভিতরে সাবক্রিস্ট হলো। একটা পর্যায়ে এর মধ্যে উনি জ্বরে আক্রান্ত হলেন, অ্যান্টিবায়োটিক নিলেন, সেই সাথে শ্বাসকষ্ট, শরীর হিমাঙ্গ অবস্থা, শরীর এত বেশি দুর্বল হয়ে গেছে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাইয়ের ফলে, খুব খারাপ অবস্থা। উনি আমাকে ফোন দিলেন, ডাক্তার সাহেব আমার তো অবস্থা খারাপ, কি হয়েছে। তা আমি ওনাকে কিছু পরামর্শ দিলাম যে দেখেন, আপনি যদি পরিপূর্ণ ভালো হতে চান আপনার হোমিওপ্যাথিক চিকিৎসার অধীনেই থাকতে হবে।
আপনি অ্যালোপ্যাথিক একটি ট্যাবলেট নিতে পারবেন না, কোনো চিকিৎসা নিতে পারবেন না, আদারওয়াইজ আপনাকে চিকিৎসা করা সম্ভব হবে না, রোগ ভালো করাও সম্ভব হবে না। যাই হোক, আমি কার্বোভেজ অ্যাপ্লাই করলাম। অ্যান্টিবায়োটিকের কুফলে যদি কোনো রোগী দুর্বল হয়ে যায়, সিনথেসিস রেপার্টরিতে একটাই মাত্র রিমেডি আছে, সেটা হলো কার্বোভেজ। উইকনেস ফ্রম অ্যান্টিবায়োটিক্স, আপনারা সিনথেসিস রেপার্টরি থেকে এটা দেখে নিতে পারেন। আরে কার্বোভেজ অ্যাপ্লাই করাতে তার মোটামুটি পেটের সমস্যা গেছে, শ্বাসকষ্ট বেশ ভালোর দিকে, দুর্বলতা অনেকটা গেছে, আবার স্কিন ডিজিজ বৃদ্ধি পেয়েছে, স্কিন ডিজিজ বেশ বৃদ্ধি পেয়েছে। এতে করে উনি আবার আমাকে ফোন দিয়ে অস্থির করে ফেলতেছেন। তো উনি একটা পর্যায়ে বললেন, আমি বললাম আপনার হাঁপানি আছে কিনা? বললেন না, আমার হাঁপানি নাই। বলছে হাঁপানি ক্লোজ, হাঁপানির চ্যাপ্টার বাদ দেন, আমার স্কিন ডিজিজ ভালো হবে কিনা বলেন। তাই বললাম যে আপনি যদি অস্থির হন তাহলে আপনি চিকিৎসা করা যাবে না। যাই হোক, সর্বশেষ উনি আমার সাথে ক্ষোভে, অভিমানে, কষ্টে আর চিকিৎসা নেন না। বললো সিলেটে কোনো হোমিও ভালো ডক্টর থাকলে আমাকে একটু বলেন, নাম্বার দেন, আমি সেখানে দেখাই। আসলে তো এটা চিকিৎসা আমি যেভাবে দিচ্ছি এটা তো সঠিক পথে আছি। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আজকের যে টপিক ছিল এই টপিকের উপরে আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো একটি কেস আমরা শেয়ার করলাম। আজকে যে টপিক, ক্রনিক কেস ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অর্গান অফ মেডিসিন, এই টপিকের উপরে দীর্ঘ সময় ধরে আলোচনা করতেছিলাম। তো এইটা থেকে আমরা আজকে যে শিক্ষাটা নিলাম, যে একটা কমপ্লিট কেস টেকিং থেকে যতগুলো স্টেপ পার করতে হয়, এই স্টেপগুলো পার করতে পারলে আমরা রোগীকে সঠিক রেমেডি সিলেকশন, এরপরে তাকে প্রপারলি আরোগ্য প্রদান করা। তো এটাই হচ্ছে একজন ডক্টরের পাওয়া। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।